২ দিনের ব্যবধানে অ্যাবর্শন করে রুমিকে গ্রামে পাঠিয়ে দিল পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে। তুমি কি মানুষ নাকি? তোমার প্রিয় বান্ধবী ও ওনার ছেলের মতো অমানুষ হয়ে গেছো। টুরের এমন কথায় তানিয়া বেগম রেগে যায়, জোরে থাপ্পড় মেরে দেয়। টুরের ফর্সা গালটা সাথে সাথেই লাল বর্ণ ধারণ করে। পরীক্ষা শেষ হওয়ার গিয়েছিল তার বান্ধবীর বাসায়। আজ বাড়িতে আসতে না আসতেই ছোট বোনের গায়ে মায়ের এমন হাত তুলতে দেখে এগিয়ে আসে। তুরকে নিজের সাথে জড়িয়ে নেয়, মাকে প্রশ্ন করে, তুরকে মারছো কেন? কি করেছে? এসেছিস, ভালো করেছিস। তোর বোনকে বুঝা, হাতে সময় খুব কম। যত দ্রুত সম্ভব আফসানের সাথে বিয়েটা দিয়ে দিব। তুরফা বলল, জোর করছো কেন? যদি বিয়েতে রাজি না থাকে তাহলে জোর করে বিয়ে দিবে নাকি? দরকার পড়লে তাই দিব। বলেই গটগট করে পা ফেলে চলে গেল তানিয়া বেগম। তুর বড় বোন তুরফাকে পেয়ে কান্নায় ভেঙে পড়ল। তুরফা তুরের মাথায় হাত দিয়ে বলল, কাঁদিস না মা, যে কেন এমন করছে বুঝতে পারছি না। আপু, অনেক কিছু ঘটে গেছে এই কয়েকদিনে। তুই নাই সেজন্য বুঝতে পারছিস না। আগে ঘরে আয়, সব শুনবো। তুরফা তুরকে নিয়ে ঘরে যায়। তুর শুরু থেকেই সবকিছু বোনকে খুলে বলে। তুরফা সব শুনে রেগে যায় মায়ের উপর। তার মা এমন জঘন্য মন মানসিকতার অধিকারী কবে থেকে হলো? এতদিন পরও কেন মা নিজের মেয়েদের জোর করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে পারে? তুফান কণ্ঠে বোনকে জড়িয়ে ধরে বলল, তুই চিন্তা করিস না, একটা বুদ্ধি বের হবেই। প্রথমে আমাদের এই বিয়েটা যেভাবেই হোক আটকাতে হবে। সকালে খাবার টেবিলে নিষ্প্র এক মুখ থেকে এত বড় একটা নিউজ লিক হওয়ার পর ইলিয়াস মির্জা আশা ও আফসানাকে বেশ কয়েকবার জেরা করেছে। আশা বেগম বেশ কৌশলে সামলিয়ে নিয়েছে ব্যাপারটা। এই বুড়োকে নিয়ে বেশি চিন্তা নেই, নিজের বুদ্ধি ও রূপ দিয়ে সব সামলিয়ে নেয়, ঠিক যেমন 24 বছর আগে নিজের রূপ দিয়ে ফাঁসিয়েছে। তবে যতই চিন্তা নিষ্প্রভকে নিয়ে, ছেলেটা গভীর জলের মাছ। তা না হলে গোপন কথা কিভাবে লিক করলো? এখন এসব কিছু বাদ দিয়ে আফসানের বিয়ের ব্যবস্থা আগে করতে হবে। নিষ্প্রভকে পরে দেখে নিব। আশা বেগম দ্রুত তানিয়াকে ফোন করে কোনো সুযোগ না দিয়েই বলল, তোর মেয়েকে রাজি করতে পারলি না? তানিয়া বেগম এমন নির্বাক উত্তর আশা একদম পছন্দ হয়নি। কাজেই না, শুধু সে ছাড়। সে বলল, শোন, একটা প্ল্যান করি। কি? তানিয়া বেগম বিরক্তকর ভাবে বলল, আশা বেগম, তার প্ল্যান খুলে বল। তানিয়া শুনেই রাজি হলো না। যতই যাই হোক, মেয়েটা তো তার। মান সম্মানের প্রশ্ন। আশা বলল, শোন, তোর মেয়ে সম্মানের দায়িত্ব আমার। তুই শুধু তুরকে কিছু একটা বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে আয়। বাকিটা সব দায়িত্ব আমার। আফসান আর ট্যুরের জন্য কাল সন্ধ্যাবেলা একটা পার্টি থ্রো করছি। সেখানে আমাদের শুধু কাছের রিলেটিভরাই থাকবে, বাইরের কেউ নয়। ঠিক আছে, আমি দেখছি। নিষ্প্র আজকাল বেশ ব্যস্ত সময় পার করছে। সরকারি বেসরকারি বিভিন্ন ভালো ভালো জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। যদিও তার সরকারি চাকরির বয়সসীমা আরো 2 বছর রয়েছে, তবুও জান প্রাণ ছেড়ে দিয়ে দিনরাত খেটে যাচ্ছে বেচারা। কোনো চাকরির ক্ষেত্রে মেধা তো অবশ্যই প্রয়োজন, তবে লাকটাও থাকা দরকার। এর মধ্যে আজ সন্ধ্যাবেলা হঠাৎ করে ইলিয়াস মির্জা বললেন, কাল সন্ধ্যাবেলা বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করেছে, তাকে অ্যাটেন্ড থাকতে। বলার সময় আশা বেগম ও ছিল। ভদ্রমহিলার মুখে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে নিষ্প্র ইলিয়াস মিয়াকে না করে দিল তিনি সবসময় বেশি খুশি হবেন। কিন্তু তার সরল বাবা তো তার জানে না মহিলাটা একদম তার বাবাকে বশ করে নিয়েছে। বাবা ওনার কথা উঠে আর বসে হবেই না কেন? বুড়ো বয়সে অল্প বয়সী বউ বলে কথা। আমি মির্জা বাড়ির পার্টি। বান্ধবী আসার কথা অনুযায়ী তানিয়া বেগম তুরকে এই বাড়িতে নিয়ে যেতে উঠে পড়ে লেগেছে। তুরের এক কথা, সে কিছুতেই যাবে না, আর না করবে ওই আফসান নামক চরিত্রহীন ছেলেকে বিয়ে। অবশেষে তানিয়া বেগম মেয়ের কাছে বললেন, দেখ মা, আমি
ওদের কথা দিয়েছি, তবুও তুই বিয়ে করতে না চাইলে আমি জোর করব না। তবে তুই আজকে পার্টিতে চল। তুই তো একা যাবি না, আমিও যাব। তুরফাও যেত, কিন্তু বাড়িতে একজন থাকতে হবে। আজ তোর বাবা আসছে, আমার এই কথাটা রাখ। মায়ের কথায় তুরের মন গলে যায়। সে যেতে রাজি হয়, তবে শর্ত দেয় বেশিক্ষণ থাকবে না। তানিয়া বেগম ও সায় দেয়, কারণ ও বাড়িতে নিয়ে যাওয়াটা তার কাজ, আর বাকি সব কাজ তো আশার। তানিয়া বেগম তুরের একটা কালো রঙের জামদানি শাড়ি পরে দিলেন। মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে পিঙ্ক কালারের লিপস্টিক, আর কোমরে অবধি চুলগুলো ছড়িয়ে দেয়। মাশাআল্লাহ, এতে কি সুন্দর লাগছে তুরকে! ফর্সা গায়ের কালো রঙের শাড়িটা বেশ মানিয়েছে। তুর শুধু বিরক্ত বোধ করছে, কারণ সে শাড়ি-টাড়ি পরতে চায়নি। মা তাকে জোর করে পরিয়ে যেখানে যেতেই চায় না, ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে, সেখানে এত রং-চং মেখে ঢং করা যাওয়া তার জন্য এক প্রকার জুলুম। সন্ধ্যায় পার্টি, সবাই উপস্থিত। অপেক্ষা ছিল পার্টির আসল আকর্ষণ তুরের জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে তুর তানিয়া বেগমের সাথে উপস্থিত হলো। ইলিয়াস মির্জা ও আশা বেগমের সাথে কুশল বিনিময় করেন। এক পলক তীর্যক চোখে আফসানের দিকে তাকায়, কিন্তু আফসান নির্বাকভাবে একপাশে দাঁড়িয়ে আছে, যা তুরের সবচেয়ে বড় সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। আফসান কিছু একটা কারণ দেখিয়ে নিজের রুমে চলে আসে। রুমে আগে থেকে তার ইশারায় কয়েকজন কাছের বন্ধু উপস্থিত ছিল। আফসানের উপস্থিতি বুঝতে পেরেই একজন বলে উঠল, শালা, মালটা তো দেখার মতো। আরে দেখার মতো না হলে কি আমাদের আফসান বিয়ে মত দেয়? আফসানের বন্ধু কাঁধে হাত দিয়ে বলল, ঠিক বলছিস। যেমন রূপের তেজ, ঠিক তেমনি শরীরেও তেজ। এর সাথে খেলতে মজা পাবো। ইচ্ছা কোনো জিনিস পাওয়া থেকে জোর করে পাওয়ার মজাই আলাদা। এ এত তেজ বলেই আমার পছন্দ, নয়তো কোনোদিন বেডে তুলে ছুঁড়ে ফেলতাম। কিন্তু না, একে আমার চাই, যতক্ষণ অবধি তেজ না কমাতে পারি। চালিয়ে যা বন্ধু, যেটা হোক শোন, তোদের কাজ বুঝিয়ে দিই। আফসান বলতে শুরু করলো। তার বন্ধুরা সব মনোযোগ সহকারে শুনে বলল, কাজ হয়ে যাবে, চিন্তা করিস না, তুই শুধু ঠিক সময়ে চলে আসিস। আফসান বলল, আসার আগে আমি ফোন মেসেজ দিব, চেক করিস, বুঝলি? ওকে। তুর একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল। তানিয়া বেগম বান্ধবী আশার সাথে গল্প মজগুল। হঠাৎ করে একটা লোক তুরকে পাশ দিয়ে যাবার সময় ধাক্কা লাগে। ফলস্বরূপ লোকটার হাতে রাখা জুসের গ্লাসটা তুরের ওপর পড়ে যায়। বুকের ভিতর আঁচলটার কাছে বেশ খানিকটা জায়গা ভিজে যায়। লোকটি সরি বলে, তবে এতক্ষণে যা হবার তা হয়ে গেছে। লোকটি বলে, সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। আপনি বরং আমার সাথে আসুন, আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আপনি হেয়ার ড্রাই দিয়ে শুকিয়ে নিন। তুই নিজের দিকে তাকিয়ে দেখলো ভিজে আঁচলটা কুঁচকে গেছে। লোকটি ঠিক বলেছে, এই অবস্থায় সবার সামনে দাঁড়িয়ে থাকা যায় না। তুর ইতস্তত হয়ে বলল, চলুন। লোকটি তুরকে একটা রুমে নিয়ে আসে, ড্রেসিং টেবিল দেখে দিয়ে বলে, প্রয়োজনের জিনিস সব এখানে আছে। বলেই লোকটি চলে যায়। কিছুক্ষণ পরে পুরো বাড়িটা অন্ধকার হয়ে যায়। তুর এভাবে অচেনা জায়গায় একা একা রুমে বেশ ভয় পায়। সে খেয়াল করে অন্ধকার এই রুমে সে ব্যতীত আরো একজনের শ্বাস প্রশ্বাসের শব্দ বোঝা যাচ্ছে। এদিকে তুরের শাড়ি আঁচলটা হাত তুলতেই যেন ভুলে গেছে। ঠিক তখনই রুমের দরজাটা বাহির থেকে লক করার শব্দ কানে আসে। এবার যেন তুর পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। হাত পা কাঁপতে শুরু করে, সাথে শরীরও ঘামতে শুরু করেছে। পুরো শরীর অবশ হয়ে আসছে, মনে হচ্ছে এই বুঝি সেন্সলেস হয়ে যাবে। শরীর ছেড়ে দেওয়ার আগেই নিজে কোমরে পুরুষালিত হাত স্পর্শ পায়। এবার কি হবে তার? রাত আনুমানিক 10টা। কারেন্ট চলে এসেছে। আঁধার কাটিয়ে চারদিকে আলোকিত হয়ে গেছে। হঠাৎ করেই উপর থেকে চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যায়। তানিয়া বেগমের হাত পা কাঁপছে। শত হোক নিজের মেয়ে তো, নিজের প্রতি ঢাকতে কত বড় রিস্ক নিতে হচ্ছে তাকে। আশা বেগম জানে কাজ হয়ে গেছে, তবু নাটক করে বলল, হয়েছে কি উপরে? এত চেঁচামেচি কেন? ইতিমধ্যে আফসানের বন্ধু
ভিকি উপর থেকে দৌড়ে আসে, উত্তেজিত হয়ে বলে, আন্টি, সর্বনাশ হয়ে গেছে। উপরে ওই রুমটায় একটা মেয়ে ও একটা ছেলেকে একসাথে ঢুকতে দেখেছি। মেয়েটা কালো শাড়ি পরিহিতা ছিল আর ছেলেটা ভালোভাবে দেখতে পারিনি হঠাৎ কারেন্ট চলে যাওয়ায়। তবে আমি বাহির থেকে লক করে দিয়েছি, ভিতরে ওরা আটকে পড়েছে। আপনারা আসুন, হাতে নাতে ধরবো। ভিকের এমন কথায় সবাই উপরে চলে যায় আসল ঘটনা জানার জন্য। তানিয়া বেগম মনে মনে ভাবছে কি পরিস্থিতিতে যে তাকে পড়তে হবে। নিজের সম্মান বাঁচাতে মেয়ের সম্মান কোথায় যাবে। সবার আগে ইলিয়াস মির্জা যায়। আশা যেন আর দেরি সইছে না, সেজন্য সবাইকে সরিয়ে নিয়ে নিজের দরজাটা লক খুলে ভিতরের দৃশ্য দেখে চিৎকার করে উঠে বলে, কি? ইলিয়াস মির্জা আশা বেগমকে বলো, দেখি সাইড দাও। আশা বেগমকে সরিয়ে রুমের মধ্যে ঢুকে যায়। ভিতরে দুজনকে দেখার পর সে বাকরুদ্ধ হয়ে যায়। এদিকে উপস্থিত আত্মীয়রা গুঞ্জন শুরু করে দেয়। সবাই সি সি করতে শুরু করে। রাতের বেলায় এভাবে একা এক রুমে যুবতী মেয়ের সাথে পুরুষ মানুষ ভালো কোনো উদ্দেশ্য হতেই পারে না। কেউ বলছে ছেলের চরিত্র খারাপ, আবার কেউ বলছে মেয়েটি খারাপ। তা না হলে গেস্ট কেন এই বাড়ির ছেলের রুমে এভাবেই? ইলিয়াস মির্জা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এগিয়ে গায়ের সর্বশক্তি দিয়ে নিষ্প্রভকে গালে থাপ্পড় মেরে দেয়। নিষ্প্রভ তুরকে দিয়েই 2 কদম পিছিয়ে যায়। কারণ তুর সেন্সলেস, শরীরের সাথে তার শাড়িও ঠিক নেই। ইলিয়াস মির্জা চেঁচিয়ে বলে উঠে, আগে জানতাম তুই অভদ্র বেয়াদব, আজ দেখি তুই চরিত্রহীন। আমার ছেলে এমন হতে পারে না। নিজের ছোট ভাইয়ের হবু বউয়ের সাথে এভাবে সি বলি? ইলিয়াস মির্জা মাথা নিচু করে নেয়। নিষ্প্রভ বুঝতে পারছে না কোথায় থেকে কি হলো। সে তো এই রুমে এসেছিল আফসানকে খুঁজতে, নিজের বিজনেসের কিছু ক্লায়েন্ট আফসানের খোঁজ করছে বলে। কিন্তু রুমের ভিতর এসে এত কিছু হয়ে যাবে জানলে সে কখনই আসতো না। সব থেকে বড় প্রশ্ন, মেয়েটা বা এখানে এই অবস্থায় কেন? নিষ্প্রভ নিজেকে সামলিয়ে বলল, বাবা, আমার কথা শোনো। আমি তোমার মতো লম্পট দুশ্চরিত্র ছেলের কোনো কথাই শুনবো না। বলেই হনহন করিয়ে বেরিয়ে যায় তিনি। তানিয়া বেগম অগ্নি দৃষ্টি দিয়ে বান্ধবীর আশার দিকে তাকায়। আশা অসহায় কণ্ঠে বলে, তোর মেয়ের আগে সেন্স ফেরা। আশা ও তানিয়া বেগম মিলে নিষ্প্রভকে থেকে তুরকে নিয়ে আই রুমে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে আফসান রুমে ঢুকে বলে, সরি সরি, আমার লেট হয়ে গেল। এ কথা শোনার সাথে সাথেই আশা বেগম আফসানের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। নিচে থেকে অতিথিদের চিৎকার চেঁচামেচি আওয়াজ শোনা যাচ্ছে। কেউ কেউ বলছে হবু ভাসুরের সাথে মেয়েটা অবৈধ সম্পর্ক ছিল, আবার কেউ কেউ বলছে ছেলেটা টোপ ফেলে মেয়েটার পিছনে ঘুরছে। এখন এই মেয়ে কি হবে? আশা বেগম কিছু বলতে যাবে তার আগেই ইলিয়াস মির্জা বলল, আজ এখন এই মুহূর্তে নিষ্প্রভ তুরের বিয়ে দিতে চাই। আশা বেগম না করলেন। তিনি আশা বেগমকে একটা থাপ্পড় দেয়। এতগুলো লোকের সামনে স্বামীর হাতে থাপ্পড় খেয়ে আশা লজ্জায় চলে যায়। তুরের জ্ঞান ফিরেছে, সে বাকরুদ্ধ। এদিকে নিষ্প্রভকে বলল সে বিয়ে রাজি হয় নাই। এতে তার ইলিয়াস মির্জা আরো রেগে যায়, বলে, অন্ধকার একটি রুমের ভেতর একসাথে থাকতে না করনি, এখন বিয়ে কথা হচ্ছে তখনই না হয়ে গেল। এই বিয়েটা তোমার করতেই হবে, নয়তো আমার মরা মুখ দেখবে। এমনিতে তুমি আমার মান সম্মান নষ্ট করতে কিচ্ছুই বাকি রাখোনি, এখনই এই বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। নিষ্প্রভ বাবার দিকে অসহায় চোখে তাকে বিড়বিড় করে বলল, আজকেও আমার বিশ্বাস করলে না বাবা? অবশেষে কাজী ডাকে রাত 11টা নিষ্প্রভ এবং তুরের বিয়ে সম্পূর্ণ হয়। নিষ্প্রভ অভিমান হয়ে কবুলটা বলেই দিয়েছে। আর তুর, সে তো পুরোই বাকরুদ্ধ হয়ে ঘোরের মাঝে বলে দিয়েছে কি হবে এই বিয়ের ভবিষ্যৎ। সেখানে কেউ কাউকে চিনেই না, শুধুমাত্র একটা জঘন্য অপবাদ মাথায় নিয়ে দুজনে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। আফসান কিছুতেই এই বিয়ে মানতে পারছে না। বিয়ের আগে সে রাগের মাথায় ইলিয়াস মির্জার সামনে সবকিছু বলে দিয়েছিল। আশা বেগম বুদ্ধি করে আফসানকে নিয়ে এসে ঘরের মধ্যে আটকিয়ে দেয়। সব কাজ শেষ হওয়ার পর সুযোগ বুঝে সে ঘরের মধ্যে
এমন অঘটন ঘটালো কিভাবে তা আফসানের থেকে শুনবে। তার আগেই তানিয়া বেগম এসে আশার কাঁধ ঝাঁপিয়ে বলতে শুরু করলো, তুই এটা কিভাবে করলি আশা? তোর উপর বিশ্বাস করে আমি আমার মেয়েকে এভাবে নিয়ে এসেছি। আর আমারও আমার মেয়ের সাথে এটা কি করে করতে পারলি? তোর বিবেকে বাঁধলো না? তুই তোর নিজের ছেলের সাথে বিয়ে দেওয়ার নাম করে আমাকে এখানে নিয়ে এসে সৎ ছেলের সাথে বিয়ে দিয়ে দিলি। আরে তুই চুপ কর তো, আগে আফসানের থেকে পুরো ঘটনা শুনতে দে। আমার প্ল্যান এভাবে ফ্লপ হতে পারে না। আফসান সব ঠিক মতো চলছিল, তাহলে ঘর তার জায়গায় নিষ্পাপ কি করছে? আফসান একটু নিজেকে গুছিয়ে নিল। তারপর বলতে শুরু করলো, মম, তোমার কথা অনুযায়ী সবাইকে বুঝিয়ে দিয়েছি। ভিকি তুরের ওপর জুস ফেলে দিয়ে ওকে আমার রুমে নিয়ে আসে। দেন আমার আরেকটা বন্ধু কারেন্ট সুইচ অফ করে দেয়। আমি ভিকিকে মেসেজ দিয়ে বলছিলাম রুমে যাব, সে জেনে বাইরে থেকে লক দেয়। এই মুহূর্তে ঘরে ঢুকবো, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা মেয়ে এসে আমার টানতে টানতে গার্ডেনে নিয়ে যায়। অন্ধকার, তার মুখটাও দেখতে পারিনি। কিছু বলার আগেই সে উধাও। তারপর ঘটনা তুমি জানো। আশা বেগম রাগের বশে আফসানকে আরেকটা থাপ্পড় বসিয়ে দেয়। গজগজ করে করতে বলে, জানোয়ার, সামান্য মেয়ে মানুষের সাথে পারিস না, তোকে টেনে নিয়ে গেল। আর তুইও গেলি। তোর সামান্য ভুলের জন্য আমার কত বড় প্ল্যান নষ্ট হয়ে গেল। কাপুরুষ একটা, কোনো কাজেরই না তুই। এখন তুর্কি এই নিষ্প্রভের সাথে দেখ সকাল সন্ধ্যা। বলি তানিয়া হাত ধরে সেখান থেকে নেমে গেল আয়েশা বেগম। তানিয়া বাকরুদ্ধ, তার কি বলার উচিত বা কি করা উচিত এই মুহূর্তে সে বুঝতে পারছে না। আফসান পিছন থেকে বার দুয়েক ডাকলো আশা বেগমকে, তবে তিনি ছেলের দিকে ফিরে তাকায়নি। কেন তাকাবে? দোষ তো পুরোপুরি আফসানের। আফসান মেঝেতে ডান পা দিয়ে জোরে আঘাত করে বিড়বিড় করে বলল, আমি কিছুতেই ওই নিষ্প্রভের সাথে তুরকে দেখতে পারবো না। যে করেই হোক ওদের আলাদা করতেই হবে। এখন মধ্যরাত, ঘড়িতে 2টা বেজে 10 মিনিট। এখনো নিষ্প্রভ বাড়িতে আসেনি। তুরকে নিষ্প্রভের ঘরে দেওয়া হয়েছে। পরনে আগের শাড়িটা রয়েছে। সে নিষ্প্রভের বিছানায় এলোমেলো ভাবে বসে রয়েছে। তার কোনো দিকে মন নেই। তানিয়া বেগম অনেক আগেই বাড়িতে চলে গেছে। যাওয়ার আগে তুরে ধরে ক্ষমা চেয়ে কেঁদে গেছে। মায়ের এসব ব্যবহারে তুর কিছুতেই বুঝতে পারল না। সে তানিয়া বেগমের সাথে যাওয়ার জন্য জেদ করল, কিন্তু তিনি তুরকে নেয়নি। এখন তুর শুধু তার মেয়ে নয়, আজ থেকে তুরের সাথে না চাইলেও নিষ্পাপের নাম জড়িয়েছে। প্রথম ঘটনায় তুর বাকরুদ্ধ, দ্বিতীয় ঘটনায় তুর মর্মাহত। মাত্র একদিনের মধ্যেই তার জীবনটা কোথায় এসে দাঁড়িয়েছে। চেনা নেই, জানা নেই একটা অচেনা ছেলের সাথে কিভাবে তার বাকি জীবনটা পার করবে। দরজা খোলার শব্দ তুরের বুকের ভিতর ধপাস করে উঠল। সে ভয় পাচ্ছে তার হাত পা অবশ হয়ে যাবে এমন অবস্থা। নিষ্প্রভ রুমে ঢুকে তুরকে দেখে একটু চমকে যায়, তবু নিজেকে সামলে ওয়াশরুমে ঢুকে পড়ে। আধা ঘন্টা সময় নিয়ে বের হয়। একদম শাওয়ার নিয়ে মাথায় চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে বারান্দায় যায়। তুর এতক্ষণ ধরে বসেছিল সে ভেবে পায় না। ওয়াশরুমে ছেলে মানুষের আবার এত সময় লাগে কিভাবে। নিষ্প্রভ বারান্দা থেকে রুমে এসে বিছানায় বসে। তুর নড়েচড়ে বসে যায়। ব্যাপারটা নিষ্প্রভ খেয়াল করে। নিষ্প্রভ ধীর কণ্ঠে বলে, এটা নেও। তুর মাথা তুলে তাকিয়ে দেখে নিষ্প্রভ একটা খাম তার দিকে ধরে আছে। তুর বুঝতে না পেরে বিস্ময়কর দৃষ্টিতে তাকায়। নিষ্প্রভ তুরের দৃষ্টি বুঝতে পেরে ধীর কণ্ঠে বলে, এটা দেনমোহর, যা স্ত্রী হিসেবে তোমার প্রাপ্য। তুমি মানো আর নাই মানো, আমি তোমার প্রাপ্য তোমায় বুঝিয়ে দিলাম। যদিও এখানে সামান্য টাকা, আমি 1,00,000 টাকা নগদ পরিশোধ করতে পারবো বলে কাবিননামায় এই টাকার অঙ্ক দিয়েছি। আমার বাবার আর্থিক অবস্থা ভালো হলে বাবার টাকায় কোনো কিছু করতে আমি ইচ্ছুক না। নিষ্প্রভের কথায় তুর মুগ্ধ হয়ে গেল। ছেলেটা চিন্তা চেতনা সত্যি খুব সুন্দর। নিষ্প্রভ খামটা তুরের কোলের উপর রেখে দেয়। তুর আমতা আমতা করে বলে, এটা কি করব সেটা তোমার ব্যাপার। আমি জাস্ট তোমার প্রাপ্য তোমায় বুঝিয়ে দিলাম। হুম হুম। শোনো, তোমার সাথে কিছু কথা ছিল যা আমাদের দুজনের মধ্যে ইম্পর্টেন্ট। তুর কাঁপা কণ্ঠে বলে, জি। প্রথমে বলি, বয়সে তুমি অনেকটাই ছোট হবে, তাই
শুরু থেকেই তুমি করে বলছি, কিন্তু মনে করো না। আমি জানি আজকে এই ঘটনা আমাদের দুজনের উপর খারাপ প্রভাব পড়ছে। এই বিয়েটা আমাদের ইচ্ছের বিরুদ্ধে জোর করে দেওয়া হয়েছে। আমি চেষ্টা সময় নিয়েও হলেও বিয়েটা মানতে পারবো, তবে তুমি পারবে না। এমন নয় যে তুমি আফসানকে বিয়ে করতে ইচ্ছুক ছিলে বলে মানতে পারবে না। তুমি আফসানের উপর কোনো কালই ইন্টারেস্ট ছিলে না, আমি জানি। তুমি তো অন্য একজনকে ভালোবাসো, সেজন্য বলছি। তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো। তুমি কেন? আমি নিজেই তোমাকে ডিভোর্স দিতে ইচ্ছুক। আমি চাই না আমার সাথে সংসার করবে আর ভালোবাসবে অন্য কাউকে। এর থেকে আমাদের দুজনে আলাদা হয়ে যাওয়া ভালো। নিষ্প্রভ কথাগুলো বলেই থেমে গেল। তুর শখে চলে গেল। অন্য কাউকে ভালোবাসে অথচ সে নিজের জানে না। কিছুটা রেগে বলল, আমি কাকে ভালোবাসি? নিষ্প্রভ প্রত্যুত্তর না করে তুরের একদম কাছে চলে আসে। তুর ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। কোনো সাড়া শব্দ না পেয়ে কিছুক্ষণ পরে চোখ খুলে দেখে নিষ্প্রভ বালিশ আর চাদর নিয়ে নিচে শুয়ে পড়েছে। এমন বোকামিতে নিজের বেশ লজ্জা লাগছে। সে কি ভেবেছিল? আকাশ কুসুম না ভেবে শুয়ে পড়ো। আমার কাছে হৃদয়ের সন্ধিক্ষণ গুরুত্বপূর্ণ, দেহের সন্ধিক্ষণ নয়। ভয় নেই, আমি তোমাকে ছুঁয়ে দেখব না। নিষ্প্রভ এমন কথায় তুর লজ্জিত হয়ে কিছুক্ষণ কাচুমাচু করে শুয়ে পড়ল। সব আঁধার কাটিয়ে দিনের আলো ফুটছে। সারা রাত ফ্লোরে থাকার ফলে নিষ্প্রভ পুরো শরীর ব্যথা করছে। উঠতে গিয়ে বুঝতে পারলো তার তো নিচে থাকার অভ্যাস নেই, তবে এখন থেকে অভ্যাস করতে হবে। বেডের উপর তাকিয়ে দেখতে পেল তুর হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। তার এলোমেলো অবস্থা, শাড়ির আঁচল বুক থেকে সরে বেশ খানিকটা নিচে পড়ে আছে। তার ফলে স্বরূপ স্পর্শকাতর জায়গা অনেকটাই দেখা যাচ্ছে। নিষ্প্রভকে মাথাটা ঝিমঝিম করছে, না জানিয়ে চোখ দুটো চলে যাচ্ছে। তবুও নিজেকে সামলিয়ে উঠে পরে ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজা বন্ধ করার শব্দ তুরের ঘুম ভেঙে যায়। 1 মিনিট সময় নিয়ে সে বুঝতে পারে এটা নিজের বাড়ি না, নিজের ঘর নয়, সম্পূর্ণ নতুন পরিবেশে, নতুন জায়গায়। নিজের দিকে তাকিয়ে আঁতকে উঠে। এভাবেই সে একটা পুরুষের সামনে সারা রাত ছিল। ছি ছি, যেখানে বিয়েটা মেনে নিতে পারছে না সেখানে তা ভাবতে পারছে না। নিষ্প্রভ বেরিয়ে এসে দেখে তুর গভীর চিন্তায় মগ্ন। সে বলল, কি ভাবছো? যাও ফ্রেশ হয়ে নাও। আর শোনো, আমি জানি না আশা বেগম ওই মহিলার সাথে পূর্বে তোমার কি সম্পর্ক ছিল। উনি আমার বাবার বউ, কাজেই তোমার সাথে এখন থেকে আগের মতো ব্যবহার করবেন, এটা নিশ্চিত থাকো। সো বি কেয়ারফুল। আচ্ছা বলেই চুপ হয়ে গেল। তুর আমতা আমতা করছে, কিভাবে বলবে বুঝতে পারছে না। তুমি কি কিছু বলবে আমায়? মানে বলছিলাম কি ফ্রেশ হব, কিন্তু আমার এখানে তো কোনো ড্রেস নেই। আমি ফ্রেশ হয়ে কি পরবো? নিষ্প্রভ কি যেন ভেবে আলমারির কাছে যায়। আলমারিটা খুলে কিছুক্ষণ ঘাটাঘাটি করে রানীর গোলাপি রঙের শাড়ি বের করে তুরকে দেয়। তুর হাতে নিয়ে দেখে সুতি গোল্ডেন জরির পাতের রানী গোলাপি রঙের একটি শাড়ি। শাড়ির ভিতরে কালো রঙের ব্লাউজ এবং পেটিকেট। কিন্তু কথা হলো, মেয়েদের শাড়ি নিষ্প্রভের আলমারিতে কেন? তাহলে কি নিষ্প্রভ জীবনে অন্য মেয়ে ছিল? না, এটা হতে পারে না। যতই বিয়েটা ইচ্ছের বিরুদ্ধে না কেন, তবু স্বামী তো। নিষ্প্রভ তুরের মুখে এক্সপ্রেশন দেখে কিছু একটা আন্দাজ করে বলল, শাড়িটা আমার মায়ের, তুমি আবার অন্য কিছু ভেবো না। এমনিতেই মহিলা মানুষ একটু বেশি বুঝে। নিজের মনের কথা নিষ্প্রভের মুখে শুনে খুব লজ্জা পড়ে যায়। নিজেকে সামলিয়ে ওয়াশরুমে যায়, শাওয়ার নিয়ে শাড়ি পরে বের হয়। সে আগে থেকেই শাড়ি পরতে জানতো, তাই কোনো অসুবিধা হয়নি। ভাগ্যিস জানতো, নয়তো এই পরিস্থিতিতে সে কি করতো। এই বাড়িতে ওর চেনা পরিচিত তেমন কেউ নেই। তুর বের হতেই নিষ্প্রভের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য জমে যায়। তুরকে ভালোভাবে লক্ষ্য করে। ফর্সা শরীর রানী গোলাপি শাড়িতে বেশ মানিয়েছে, সাথে কালো ব্লাউজ আরো চোখে লাগছে। ভেজা চুল দিয়ে টপ টপ করে পানি পরে ব্লাউজের কিছু অংশ ভিজে পিঠের সাথে লেগে আছে, যা আরো আকর্ষণীয় করে তুলছে। গোলগাল মুখটা বেশ স্নিগ্ধ দেখছে। নিষ্প্রভ এভাবে তাকিয়ে থাকতে দেখে তুরের বেশ অস্বস্তি হয়ে কিছু বলতে যাবে, তার আগে দরজা নক পড়ে। নিষ্প্রভ ঘর থেকে বেরিয়ে এসে বলে, কে? বড় ভাইজান, আমি সেতারা। খালুজান ডাকেন। নতুন ভাবিকে নিয়ে নিচে আসেন। নিষ্প্রভ তুরকে চলো বলে সে যেতে থাকে।
তার পিছন পিছন তুর যায়। যদিও তার ভয় করছে, তবুও তো যেতে হবে। নিচে এসে নিষ্প্রভ একটা চেয়ার টেনে তুরকে বসার ইশারা করে। সে পাশেরটায় বসে। ইলিয়াস মিয়া তুরকে দেখে নড়েচড়ে বসে, আবার খেতে শুরু করে। আশা বেগম দুজনকে এভাবে দেখে রেগে ফুঁসকে, যেভাবেই হোক আমার মান সম্মান ডুবিয়ে বিয়েটা তো করছে, এখন পরিপূর্ণভাবেই মেয়েটার দায়িত্ব নাও। তুর যেন তোমার নামে কোনো অভিযোগ না থাকে, এমনভাবে মেয়েটাকে সবসময় সুখী রাখবে। ইলিয়াস মির্জা নিষ্প্রভকে উদ্দেশ্য বলল। নিষ্প্রভ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ঠিক আপনি যেমন আপনার স্ত্রীকে রেখেছেন। চুপ বেয়াদব ছেলে! বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? নিষ্প্রভ আর কিছু বলল না। তুর অবাক চোখে দেখছে এই ছেলেটা বাবার সাথে কিভাবে কথা বলছে। ইলিয়াস মির্জা তুরের হাতে লাল রঙের একটি বক্স দিয়ে বলল, এটা তোমার মা নিষ্প্রভের মায়ের ছিল, যা এতদিন যত্ন করে আমি রেখেছি। এটার ওপর শুধু তোমার অধিকার। আশা বেগম ভিতরে ভিতরে গর্জে উঠল। প্রথমে নিষ্প্রভের কথা, তারপর তুরের এসব দেওয়াতে। তার স্বামী এত বছর ধরে এসব কোথায় রেখেছিল? সে স্বামীকে এমন করে দিয়েছিল যে বিয়ের ১ সপ্তাহের মধ্যে নিষ্প্রভের মায়ের যত গহনা ছিল সব নিজের কাছে নিয়েছে। তাহলে এই বক্সে কি আছে আর এত বছর কোথায় রেখেছিল তার স্বামী, যা সে জানে না? আফসান নিচে নেমে এসে তুরের মুখোমুখি চেয়ারে বসে পড়ে। তুরের দিকে তাকিয়ে তার ভিতর লালসা জেগে ওঠে। তুর্কি এক রূপে প্রথম দেখলো, আর এক গোসল ও করছে। তার পাখিদের কিনা অন্য কেউ উপভোগ করলো? এ হতে পারে না। আফসান বিড়বিড় করে বলল, একদিনের জন্য হলেও পাখিটাকে তার চাই।